আমাদের প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় প্রশ্রবণ। এর আগের দিন প্রশ্রবণ সম্পর্কে কিছু সংক্ষেপে আলোচনা হয়েছিল। বিশেষ করে বলেছিলাম প্রশ্রবণ কাকে বলে, আর প্রশ্রবণের বিভিন্ন নিয়ন্ত্রকগুলো কি কি। আবার আজকে একটু বলছি যে প্রশ্রবণ কাকে বলে। যে বিশেষ করে মানুষের হাত ছাড়াই যখন শিলাস্তরের ভেতর থেকে বা মাটি ভেদ করে ভূ অভ্যন্তর ভাগ থেকে ভৌমজল বেরিয়ে আসাকেই বলা হয় প্রস্রবণ। তো প্রস্রবণের কিছু উল্লেখযোগ্য নিয়ন্ত্রকগুলি ছিল, যেটা বলেছিলাম, শিলাস্তরের প্রকৃতি, শিলাস্তরের ঢাল, বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের স্থায়িত্ব, ভূ অভ্যন্তরের গঠন, এগুলি সম্পর্কে বলা হয়েছিল। তারপরে প্রপাত রেখা কাকে বলে। আজকে তোমাদের আলোচনা হবে ক্লাসিফিকেশন অফ স্প্রিং বা প্রস্রবণের শ্রেণী বিভাগ। তোমাদের 5 মার্কের হয়তো এই প্রশ্নটা আসতেই পারে পরীক্ষাতে। আবার যদি 5 মার্কের না আসে, ছোট ছোট আকারে 1 মার্কের করে প্রশ্নগুলো আসবে। তোমাদের উদাহরণ সহযোগে একটু বলবো, খাতায় নোট করে নেবে, কারণ এই সমস্ত উদাহরণগুলো প্রত্যেকটা বইতে থাকে না। প্রথমে বলি স্থায়িত্ব অনুসারে প্রস্রবণের শ্রেণী বিভাগ। এখানে কিন্তু আমি পুরোপুরি কথাগুলো লিখিনি, তোমরা লিখে নিবে। স্থায়িত্ব অনুসারে প্রস্রবণের শ্রেণী বিভাগ। স্থায়িত্ব মানে কি, যে ভেতর থেকে সব সময় জল বেরোতেও পারে, আবার নাও বেরোতে পারে। তোমরা দেখবে যে বর্ষাকালের দিকে বা আমাদের এখানে বিশেষ করে বর্ষাকালে বৃষ্টিপাত হয়, আর বর্ষাকালে বৃষ্টিপাত হলে গ্রাউন্ড ওয়াটার রিচার্জও হয়, যাকে ভৌমজল বিশেষ করে রিচার্জ বলা হয়। যে ভৌমজলকে নতুন করে ফিরিয়ে দেওয়া, আমরা মাটির ভেতর থেকে যে ভৌমজলটা তুলে ব্যবহার করছি, এই ভৌমজল স্তর ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। তো বৃষ্টিপাত যদি না হয় তাহলে কিন্তু এই ভৌমজল রিচার্জ হয় না। আবার ভৌমজলের এই প্রাপ্ততার উপর ভিত্তি করে এই প্রস্রবণগুলো 2 রকমের। একগুলো হচ্ছে অবিরাম আর একগুলো হচ্ছে সবিরাম। অবিরাম সবিরাম বুঝতেই পারছো। অবিরাম মানে কি, যার বিরাম নেই, সব সময় জল বেরোতে থাকে। আর কিছু কিছু প্রস্রবণ রয়েছে যেগুলো বিশেষ করে মাঝে মধ্যে বিরাম নেয়, যে হয়তো বর্ষা ঋতুতে রয়েছে, আবার গ্রীষ্ম ঋতুতে যখন আসে তখন কিন্তু শেষ হয়ে যায়। তো এইরকমই অবিরাম প্রস্রবণ কাকে বলে, যে সমস্ত প্রস্রবণগুলো দিয়ে সারা বছর একই রকম ভাবে অনবরত জল বেরোতে থাকে, এইরকম ধরনের প্রস্রবণগুলোকে বলা হয় এই অবিরাম প্রস্রবণ। অবিরাম প্রস্রবণগুলো সেখানেই থাকবে যেখানে বৃষ্টিপাতের আধিক্য থাকবে। এইরকমই একটি উদাহরণ দেওয়া রয়েছে সোনামুড়া। এখানে দেওয়া রয়েছে সোনামুড়া। এই সোনামুড়া প্রস্রবণটা রয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের রাজধানীর নাম ভোপাল, আমাদের ভারতবর্ষের মাঝ বরাবর রয়েছে। ওখানে একটি নদী রয়েছে, নদীটার নাম হচ্ছে সোন নদী। তোমরা অমরকণ্টক নামে একটা শৃঙ্গর নাম শুনেছ, মহাকাল পর্বতের অমরকণ্টক। ওই মহাকাল পর্বতের অমরকণ্টকে রয়েছে একটি প্রস্রবণ। ওই প্রস্রবণ থেকে সোন নদীটার সৃষ্টি হয়েছে, একটি সোন নামে নদী। সোন, এই নদীটা রয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে রয়েছে। আর এই সোনামুড়া প্রস্রবণ থেকে সোন নদীটা উৎপত্তি হয়েছে। তো এইরকম করে খুব সংক্ষেপেও লিখবে, যে সমস্ত প্রস্রবণ থেকে সারা বছর একই রকম ভাবে জল বেরোতে থাকে সেই সমস্ত প্রস্রবণগুলোকে বলা হয় অবিরাম প্রস্রবণ। যেমন মধ্যপ্রদেশের সোন নদীর উৎস অঞ্চলে সোনামুড়া প্রস্রবণ। সোনামুড়া প্রস্রবণ। এবার পরে আসি সবিরাম প্রস্রবণ। সবিরাম মানে কি, যে সমস্ত প্রস্রবণগুলো থেকে সারা বছর ধরে একই রকম জল প্রবাহিত হয় না বা বেরিয়ে আসে না, কেবলমাত্র বর্ষাকালেই বা জলের যখন প্রাচুর্য থাকে তখন বেরিয়ে আসে, আবার গ্রীষ্মকালের দিকে সেইগুলো শুকিয়ে যায়, এমন প্রস্রবণগুলোকে বলছে সবিরাম। যেমন লুপুংগটু।
আমাদের পার্শ্ববর্তী রাজ্য রয়েছে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডে রয়েছে একটা লুপুংগটু নামে সবিরাম প্রস্রবণ, যে মাঝে মধ্যে জল বেরোয়, মাঝে মধ্যে বেরোয় না। আমরা জানি যে মাঝে আমাদের বিশেষ করে ঝাড়খণ্ড রাজ্যে পার্শ্ববর্তী স্থানে ছোটনাগপুর মালভূমি রয়েছে। এই ছোটনাগপুর মালভূমিতে রয়েছে, ছোটনাগপুর মালভূমি একটি পাহাড়ি অঞ্চল। এখানে বিশেষ সমস্ত নদীগুলি, বিশেষ করে ময়ূরাক্ষী, দামোদর, কংসাবতী, এই সমস্ত নদীগুলি সৃষ্টি হয়েছে। নদীগুলি বিশেষ করে বর্ষাকালীন, বিশেষ অনিত্যবহ নদী, কেবলমাত্র বর্ষার সময় জল থাকে, বাদ বাকি সময় সেরকম জল থাকে না। এইরকম বিশেষ করে ছোটনাগপুরের ঝাড়খণ্ডের লুপুংগটু নামক একটি সবিরাম প্রস্রবণ। তাই এই সংজ্ঞাটা ভালোভাবে আর বলছি, যে সমস্ত প্রস্রবণগুলো দিয়ে কেবলমাত্র বছরে একটি নির্দিষ্ট সময়ে জল বেরিয়ে আসে বা নির্দিষ্ট সময়ে প্রস্রবণগুলো জীবিত থাকে, এমন প্রস্রবণগুলোকে বলছে সবিরাম প্রস্রবণ। উদাহরণ অবশ্যই লিখবে ঝাড়খণ্ডের লুপুংগটু। এবার দ্বিতীয়তে আসি, উষ্ণতা অনুসারে প্রস্রবণের শ্রেণী বিভাগ। ভূঅভ্যন্তর ভাগে আমরা জানি ভেতরের দিকে প্রতি 32 মিটার যদি যাই আমরা, তাহলে 1 ডিগ্রি করে সেলসিয়াস বাড়তে থাকে। সেটা আমরা ছোট ক্লাসগুলোতে পড়াশোনা করেছি। যাই হোক, এইরকম ভাবে ভেতর থেকে যেহেতু জলগুলো বেরিয়ে আসে, তাহলে কিন্তু এই ভিতরে মানে কোথাও শীতল জল বেরিয়ে আসতে পারে, আবার কোথাও উষ্ণ জল বেরিয়ে আসতে পারে, বা গরম জল বেরিয়ে আসতে পারে। এই রকমের শীতল আর গরম এর উপর ভিত্তি করে বিশেষ করে 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে এইগুলিকে। একটি শীতল প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ, গিজার প্রস্রবণ। আসলে প্রস্রবণ কথাগুলো লাগানো নেই, তোমার লাগিয়ে নেবে। এবার আসি যে শীতল প্রস্রবণ। শীতল প্রস্রবণগুলো কোথায় দেখতে পাবে? ধরো এরকম একটা পাহাড়ি অঞ্চল রয়েছে, আর এইভাবে এটা শক্ত শিলা রয়েছে, আর এটাও রয়েছে একটা শক্ত শিলা, আর এটা রয়েছে নরম শিলা। এই শিলাটাই জল ধারণ করতে পারবে। ধরো এখানে যদি বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতের জল এই পার দিয়ে ভেতরের দিকে ঢুকবে, এই পুরোপুরি শিলাটা জলটাকে শোষণ করতে পারবে। তারপরে জলগুলো এই শিলার মধ্যে দিয়ে ঠিক ঢাল বরাবর এই দিকে বয়ে আসবে, জলটা এই অংশ দিয়েই বাইরের দিকে বেরিয়ে আসবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে কিন্তু এই প্রস্রবণগুলো দেখতে পাওয়া যায়। যে বিশেষ করে যখন এই সংজ্ঞাটা কি, যে বিশেষ করে যে সমস্ত প্রস্রবণ দিয়ে শীতল জল বেরোয়, যার উষ্ণতা 5 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এর বেশি হবে না, এমন ধরনের প্রস্রবণগুলোকে বলা হয় শীতল প্রস্রবণ। আবার বলছি, যে সমস্ত প্রস্রবণের উষ্ণতা প্রস্রবণের জলের উষ্ণতা 5 থেকে 20 ডিগ্রি, আবার 15 ডিগ্রি, কিছু কিছু বইতে 15 ডিগ্রি সেলসিয়াসও হয়তো থাকতে পারে, এমন ধরনের প্রস্রবণগুলোকে বলা হয় শীতল প্রস্রবণ। যেমন আমরা একটি সহস্রধারা নামে প্রস্রবণের হয়তো নাম শুনবো, যেটি রয়েছে বিশেষ করে উত্তরাঞ্চলে। এখানে উত্তরাঞ্চলের 2 রকম নাম রয়েছে, একটা উত্তরাখণ্ড বলা হয়, আবার উত্তরাঞ্চলে বলা হয়। এইভাবে দিকে যে সমস্ত প্রস্রবণ দিয়ে বিশেষ করে শীতল জল বেরিয়ে আসে, যার জলের উষ্ণতা 5 থেকে 20 ডিগ্রি বা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এমন ধরনের প্রস্রবণগুলোকে বলা হয় শীতল প্রস্রবণ। যেমন যে উত্তরাঞ্চলে বা উত্তরাখণ্ডের সহস্রধারা, এই সহস্রধারাটাই হচ্ছে প্রস্রবণ। এরপরে আসি উষ্ণ প্রস্রবণে। উষ্ণ প্রস্রবণগুলোর উৎপত্তি কিন্তু একটু আলাদা ধরনের। ধরো এইভাবে একটি ভূমিরূপ রয়েছে, আর ভূমিরূপের ভিতরে এইভাবে রয়েছে একটা স্তর। এইখানে রয়েছে একটি শক্ত শিলা, এইভাবে শক্ত শিলা রয়েছে, এইভাবে একটি শক্ত শিলা রয়েছে, আর এইখানেও আবার একটু উপরের দিকে একটি শক্ত শিলা রয়েছে, আর এখানে রয়েছে নরম শিলা। আর এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ। এগুলো হচ্ছে গরম ম্যাগমা উপরে উঠে আবার নিচের দিকে নেমে যায়, ম্যাগমা।
তো এইরকম ভাবে যখন বৃষ্টিপাতের জলগুলো এই শিলার মধ্যে ঢুকবে, শিলার মধ্যে ঢুকলেই এই সব অভ্যন্তরভাগে চলে যায়। এই যে গরম শিলার উপস্থিতিতে বা ম্যাগমার কাছাকাছি আসলে এই জলগুলো গরম হয়ে যায় বা উষ্ণ হয়ে যায়, টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যায়। এর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস থেকে কখনো কখনো আবার 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, বা সর্বোচ্চ এখানে 95 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে, 95 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এমন ধরনের প্রস্রবণগুলোকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। আবার বলছি, যে সমস্ত প্রস্রবণ দিয়ে বিশেষ করে উষ্ণ জল বেরিয়ে আসে, বিশেষ করে যার যে জলের টেম্পারেচার 40 ডিগ্রির উপরে, 40 থেকে 95 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এমন ধরনের প্রস্রবণগুলোকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। আমরা ছোটদের ক্লাস 6-7 বইগুলোতে পড়াশোনা করেছি। একটি প্রস্রবণের নাম শুনেছি পশ্চিমবঙ্গের, বিশেষ করে বীরভূম জেলায় বক্রেশ্বর, সবাই নাম শুনে থাকবে, বীরভূম জেলার বক্রেশ্বরে। ওখানে একটা টুরিস্ট স্পটও রয়েছে, সবাই ঘুরতে যায় সেখানে। আরও রয়েছে ভারতবর্ষের যে কটা বিশেষ উল্লেখযোগ্য, তাতাপানি, এটা রয়েছে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে রয়েছে। তারপরে রয়েছে তাতাপানি, যেটা ছত্তিশগড়ে রয়েছে। তাতাপানিটা এটা রয়েছে ছত্তিশগড়ে। আরও একটা রয়েছে বিশেষ করে মণিকরণ। এই মণিকরণ এগুলো 1 মার্কের পরীক্ষাতে আসতে পারে, যেটা রয়েছে হিমাচল প্রদেশে। তারপরে আরেকটা রয়েছে তপ্তপানি। এই তপ্তপানিটা রয়েছে উড়িষ্যাতে। এই তপ্তপানি আর তাতাপানি কিন্তু আলাদা। তপ্তপানি রয়েছে উড়িষ্যাতে আর তাতাপানি রয়েছে ছত্তিশগড়ে। এবারে আসি গিজার। গিজারও বলতে পারে, আবার গাইজারও বলতে পারে। গিজারও বলতে পারে, আবার গাইজারও বলতে পারে। এটা আবার কিরকম ধরনের প্রস্রবণ? এই ধরনের প্রস্রবণগুলো বিশেষ করে দেখতে পাওয়া যায়, এই ধরনের প্রস্রবণ রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। ন্যাশনাল পার্কে রয়েছে। এরকমই এই প্রস্রবণটির নাম হচ্ছে ওল্ড ফেথফুল। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে রয়েছে। ইয়েলোস্টোন নামে একটি ন্যাশনাল পার্ক রয়েছে সেখানে, সম্ভবত সেটা পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক। বিশেষ করে এই প্রস্রবণটার জন্যই সেখানে কিন্তু ন্যাশনাল পার্কটি গড়ে উঠেছে। তো এইগুলি প্রস্রবণ একটু আলাদা, ধরো এইরকম ধরনের ভূত্বক রয়েছে, ভূমিরূপ রয়েছে, আর ভেতরের দিকে ম্যাগমার উপস্থিতি রয়েছে। এভাবে ফাটল রয়েছে, ফাটলের ভেতর দিয়ে কিন্তু জল ঢুকে যায়। যখন এই ভৌমজলগুলো ফাটলের সংস্পর্শে চলে আসে, ভৌমজলগুলো ভেতর দিয়ে এই ম্যাগমার সংস্পর্শে চলে যায়, যে বাষ্পে পরিণত হয়ে যায় অত্যাধিক তাপে। এই বাষ্প কিন্তু এক সময় এই শিলার উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করে। যখনই চাপ সৃষ্টি করবে তখন শিলাকে ভেদ করে বাষ্প আকারে এদিকে ফোয়ারার মতো বাইরের দিকে বেরিয়ে আসবে, ফোয়ারার মতো বাইরের দিকে বেরিয়ে আসবে। ঠিক যেমন কেটলিতে চা পড়লে কেটলির মুখ দিয়ে বাষ্পটা বাইরের দিকে বেরিয়ে আসে, ঠিক সেই রকম ভাবেই এরকম ভাবে ফাটল বরাবর বা চ্যুতি থাকলে শিলার মধ্যে, সেই দিয়ে বিশেষ করে ভূগর্ভের এই ভৌমজল, এই মাটির জলগুলো, নিচের জলগুলো কিন্তু ভেতর দিকে
এই ফাটল দিয়ে নিচের দিকে চলে যায়। নিচের দিকে গেলেই এই ম্যাগমার সঙ্গে উত্তপ্ত শিলা বা ম্যাগমার সংস্পর্শে আসলে সেই জলগুলো বাষ্পে পরিণত হয়ে যায়। বাষ্পটা শিলার উপরে চাপ সৃষ্টি করলে তখন কিন্তু বাষ্পটা বাইরের দিকে ফোয়ারার মতো বাইরে কিছুক্ষণ পর পর কিন্তু বাইরের দিকে প্রবল বেগে বেরিয়ে আসবে। এই ধরনের প্রবল বেগে গ্যাস বা বাষ্প বেরিয়ে আসাকেই বলছে গিজার বা গাইজার। সংজ্ঞাটা কিরকম, যে অল্প কিছুক্ষণ পর পর, যে বিশেষ করে কিছুক্ষণ পর পর নিয়মিতভাবে ভূঅভ্যন্তর ভাগ থেকে বাষ্পগুলি ফোয়ারার মতো বাইরের দিকে বেরিয়ে আসাকেই বলা হয় গিজার বা গাইজার। এটি রয়েছে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। এটা কথা এখানে আসতেই পারে পরীক্ষাতে, যে গিজার বা গাইজারের দেশ কাকে বলা হয়। গিজার বা গাইজারের দেশ কাকে বলা হয়। গিজার বা গাইজারের দেশ কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রকে বলা হয় না, রাশিয়াকে বলা হয় গিজার বা গাইজারের দেশ। এই রাশিয়াকে বলা হয় গিজার বা গিজারের দেশ বলা হয় রাশিয়াকে। ট্যাগ মার্কে তোমরা খাতাতে লিখে নিবে, হয়তো সব বইতে পাবে না। এবারে আসি খনিজ প্রস্রবণ। যে সমস্ত জলগুলো প্রস্রবণের বিশেষ করে মানে কোনো অংশ ভূত্বকের কোনো অংশ দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে, এইগুলিতে কিছু কিছু জলের মধ্যে খনিজ বেশি মিশ্রিত থাকে, কিছু কিছু প্রস্রবণের জলের মধ্যে খনিজ কম পরিমাণে বা অল্প পরিমাণে বা সামান্য পরিমাণে মিশ্রিত অবস্থায় থাকে। এর উপর ভিত্তি করে প্রস্রবণগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটি হচ্ছে খনিজ প্রস্রবণ। খনিজ প্রস্রবণ সে সমস্ত প্রস্রবণগুলিকে বলা হয় যে সমস্ত প্রস্রবণের জলে প্রতি 1 লিটার জলে, তাকে বলা হয় প্রতি লিটার জলে 1 গ্রাম করে খনিজ থাকতে হবে। প্রতি লিটার জলে 1 গ্রাম করে খনিজ তার থেকে বেশি থাকতে হবে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এমন ধরনের খনিজগুলো। বিশেষ করে যে সমস্ত প্রস্রবণে খনিজের পরিমাণ প্রতি লিটার জলে 1 গ্রাম বা তার বেশি, 1 গ্রাম বা তার বেশি, এইরকম ধরনের প্রস্রবণগুলোকে বলা হয় খনিজ প্রস্রবণ। এখানে একটি বিশেষ উল্লেখযোগ্য কথা, যে সমস্ত প্রস্রবণগুলো বিশেষ করে উষ্ণ প্রস্রবণ হয়, সেইগুলি কিন্তু এই খনিজ প্রস্রবণ রূপে গড়ে ওঠে। বিশেষ করে প্রত্যেকটা হয়তো নাও হতে পারে, তা বিশেষ করে যে সমস্ত উষ্ণ প্রস্রবণ সেইগুলি খনিজ প্রস্রবণ রূপে হয়। যেমন একটা উদাহরণ আমি লিখে দিয়েছি, বক্রেশ্বর। একটু আগে বললাম যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় যে বক্রেশ্বর রয়েছে, সেই বক্রেশ্বর কিন্তু একটি খনিজ প্রস্রবণের উদাহরণ, আবার কিন্তু একটি উষ্ণ প্রস্রবণেরও উদাহরণ। এখানে একটা উল্লেখযোগ্য কথা, যে সমস্ত প্রস্রবণগুলো দিয়ে খনিজ মিশ্রিত জল আসে, সেই জলগুলো পান করলে স্বাস্থ্য ভালো থাকে, বিশেষ করে বয়স্কদের স্বাস্থ্য ভালো থাকে। এই জন্য বিশেষ করে যারা অবসরকালীন সময় আসে, তারা কিন্তু যাদের ওই উষ্ণ প্রস্রবণের পার্শ্ববর্তী স্থানে কিন্তু তারা বিশেষ করে তাদের আবাস এলাকা গড়ে তোলে। তোমরা যদি কোনোদিন বক্রেশ্বরে ঘুরতে যাও, সেখানে দেখবে যে ওখানে কিন্তু একটি ছোটখাটো শহর গড়ে উঠে গেছে ওই প্রস্রবণকে কেন্দ্র করে। তো ওই প্রস্রবণকে কেন্দ্র, উষ্ণ প্রস্রবণ বা এই খনিজ প্রস্রবণকে কেন্দ্র করে এক ধরনের টাউন বা শহর গড়ে ওঠে। সেই শহরগুলোকে বলা হয় স্পা টাউন। স্পা টাউন বলা হয়, এটা তোমরা লিখে দিবে। যে খনিজ প্রস্রবণকে কেন্দ্র করে যে সমস্ত শহরগুলি গড়ে ওঠে, বিশেষ করে খনিজগুলো স্বাস্থ্যের পক্ষে উপকারী,
খনিজ মিশ্রিত জল। এই জন্য খনিজ মিশ্রিত জল স্বাস্থ্যের জন্য উপকারী হওয়ার কারণে খনিজ মিশ্রিত ওই প্রস্রবণের পার্শ্ববর্তী স্থানে যে সমস্ত শহরগুলি গড়ে ওঠে সেই শহরগুলিকে বলা হয় স্পা টাউন। স্পা টাউন 1 মার্কের পরীক্ষাতে আসতে পারে যে স্পা টাউন কোথায় গড়ে ওঠে, এটা তোমরা লিখে নিতে পারো, স্পা টাউন কোথায় গড়ে ওঠে, এভাবে প্রশ্নটায়। স্পা টাউন গড়ে ওঠে খনিজ প্রস্রবণের পাশে। যদি বলে স্পা টাউন কোথায় কোথায় দেখা যায়, একটি উদাহরণ চেন্নাই, তাহলে কিন্তু বক্রেশ্বর কথাটা বললেই হবে। তারপরে যে সমস্ত প্রস্রবণে বিশেষ করে খনিজের পরিমাণ 1 গ্রামের কম, এমন ধরনের প্রস্রবণগুলোকে বলা হয় স্বাদু জলের প্রস্রবণ। স্বাদু জলের প্রস্রবণ, যেটাকে আমরা মিষ্টি ওয়াটার বলি বা পানীয় ওয়াটার বলি, পানযোগ্য ওয়াটার বলে থাকি, যে এই জলে কোনো রকমের মানে খনিজ মিশ্রিত থাকে না, একদম প্লেন ওয়াটার বা সাধারণ জল, স্বাভাবিক যেটা ওয়াটার বলা হয়। তো বিশেষ করে যতগুলো এর সংজ্ঞাটা এইরকমই। এই খনিজ প্রস্রবণের সংজ্ঞাটা কিরকম, যে সমস্ত প্রস্রবণে জলে বিশেষ করে প্রতি লিটার জলে 1 গ্রাম বা তার বেশি খনিজ মিশ্রিত থাকবে। 1 গ্রাম বা তার বেশি খনিজ মিশ্রিত থাকবে এমন ধরনের, 1 গ্রাম বা তার বেশি কিন্তু খনিজ মিশ্রিত থাকবে এমন ধরনের প্রস্রবণগুলোকে বলছে খনিজ প্রস্রবণ। যেমন বক্রেশ্বর। স্বাদু জলের প্রস্রবণের সংজ্ঞা কি, যে সমস্ত প্রস্রবণে বিশেষ করে প্রস্রবণের জলে প্রতি লিটার জলে 1 গ্রাম বা তার কম খনিজ থাকে এমন ধরনের প্রস্রবণগুলিকে বলা হয় স্বাদু জলের প্রস্রবণ। বিশেষ করে যতগুলো শীতল প্রস্রবণ হয়, এই শীতল প্রস্রবণগুলোই কিন্তু স্বাদু জলের প্রস্রবণ রূপে বিবেচিত হয়। তোমরা কিন্তু এইরকম একটা উদাহরণ দিয়ে দিতে পারো, সহস্রধারা। যাই হোক, এই যতটুকু নিয়ে আলোচনা করলাম, এইটুকু প্রস্রবণ বিশেষ করে তোমাদের পরীক্ষাতে বেশি আসে, উদাহরণগুলো চাই। তারপরে হয়তো যদি 5 মার্কের আসে তাহলে তোমরা এইটুকু প্রস্রবণ সম্পর্কে লিখলেই কিন্তু হয়ে যাবে। এই 3টে ভাগ, স্থায়িত্ব অনুসারে, উষ্ণতা অনুসারে, খনিজ উপাদান অনুসারে। 5 মার্কের যদি একটা প্রশ্ন আসে তাহলে এইটুকু লিখলেই হবে, উদাহরণ সহ আর ছবি সহ। এই বিশেষ করে এইগুলোতে ছবি হয় না, ছবি দরকার নেই এগুলোতে। এই স্থায়িত্ব অনুসারে, উষ্ণতা অনুসারে আর এই খনিজ উপাদান অনুসারে এগুলোতে ছবি দরকার পড়ে না। এবার নিচের দিকে আসে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসতেও পারে 1 মার্কে বা 2 মার্কের করে। এইগুলো দিয়ে অঙ্কন করলে কিন্তু তোমাকে ছবি দিতে হবে, না হলে কিন্তু কমপ্লিট হবে না। এখানে আসি ভূ অভ্যন্তরীণ গঠন ও প্রকৃতি অনুসারে। ভূ অভ্যন্তরীণ গঠন, ভাষাটা আগে বোঝো। ভূ অভ্যন্তরীণ মানে কি, পৃথিবীর অভ্যন্তরের গঠন। গঠন কিন্তু এক রকমের নয়, শিলাগুলো এক রকমের সাজানো থাকে না, বিভিন্ন রকম করে সাজানো থাকতে পারে, কোথাও কঠিন শিলা, কোথাও নরম শিলা, এরকম করে অপ্রবেশ্য শিলা, অপ্রবেশ্য শিলা। আর অভ্যন্তরীণ গঠন ও প্রকৃতি, প্রকৃতি মানে কিরকম, এর চরিত্র কেমন, সেই ভূমিরূপটা কিরকম হতে পারে, সেটা চ্যুতিযুক্ত হতে পারে, ভাঁজযুক্ত হতে পারে, অধভঙ্গ হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। সে পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, সমভূমি হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো এইগুলির উপর ভিত্তি করে শহরগুলো গড়ে উঠেছে কিভাবে একটু দেখো। প্রস্রবণগুলো কিভাবে গড়ে ওঠে। ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। এই ভৃগুতট পাদদেশ প্রস্রবণ, এখানে প্রস্রবণ কথাটা তোমরা লাগিয়ে নিবে, লাগানো নেই, যাই হোক প্লেসের অভাবের কারণে লাগাতে পারছি না। আগে এই ভৃগুতট আর পাদদেশ এই কথা দুটো কি, এই সম্পর্কে একটু জানি, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ভৃগুতট মানে কি, যে সমস্ত একটা ভূমিরূপের, দেখবে এটা ভূমিরূপের যে খাড়া ঢাল, যে ঢালটা সব থেকে বেশি খাড়া, সেই ঢালটাকে বলা হয় ভৃগুতট। তাহলে এই ঢালটা হচ্ছে বেশি খাড়া। এর নিচের দিকে ধরো এটা একটা ভূমিরূপ, এটা একটা ভূমিরূপ, এইভাবে রয়েছে শক্ত শিলা, এভাবে এটুকু শক্ত শিলা রয়েছে, আর এখানে রয়েছে আবার শক্ত শিলা, আর এইগুলো হচ্ছে নরম শিলা। আর এই ঢালটাকে বলা হয় ভৃগুতট। ভৃগুতট, এই শিলাটা এইরকম করে থাকবে, এটা হচ্ছে আসল ভূমির, এটা উপরের অংশ,
আর যেটুকু ভেতরে এঁকেছি আমি একটু বাইরের অংশ। আর এটা দিয়ে জয়েন্ট, এটা জয়েন্ট রয়েছে, এই লেভেলে জয়েন্ট রয়েছে। এটা দিয়ে বিশেষ করে এদিকে বৃষ্টিপাত হলে জলটা এটা দিয়ে ঢুকে যাবে, ঢুকে জলটা ঠিক এইভাবে এগোতে থাকবে। আর এই ভৃগুতটের মুখ দিয়ে তখন এই নিচ বরাবর এটা দিয়ে জলগুলো বাইরের দিকে স্বাভাবিকভাবে এই নিচের দিকে বাইরের দিকে আছড়ে পড়বে। এই আছড়ে পড়বে, এই প্রস্রবণগুলো কি বলছে? ভৃগুতট প্রস্রবণ। যখন কোনো একটি প্রস্রবণ বিশেষ করে কোনো একটা ভূমিরূপে ভৃগুতট বরাবর দেখা যায়। আর পাদদেশ, এই পাদদেশ মানে কি? একদম পায়ের দেশে, পর্বতের পায়ের দেশ বা ফুট হিল, এই জন্য বলা হয় পাদদেশে। যখন কোনো একটি প্রস্রবণ একটি ভূমির উপর পাদদেশে বা ভৃগুতটে গড়ে উঠবে, এমন ধরনের প্রস্রবণগুলোকে বলবে ভৃগুতট প্রস্রবণ। ঠিক এইরকম করে ছবি কিন্তু অঙ্কন করতে হবে। মানে এইটুকু সম্পূর্ণ ছবি অঙ্কন করতে না পারলেও এইটুকু কিন্তু অবশ্যই অঙ্কন করতেই হবে। এইটুকু এখানে দিয়ে জলটা বেরোবে, এখানে লিখবে ভৃগুতট প্রস্রবণ। যেমন এখানে উদাহরণ লেখার আমার প্লেস পাইনি, দেখবে সহস্রধারা যে প্রস্রবণটা রয়েছে, এই সহস্রধারাটাই এই ভৃগুতট প্রস্রবণের উদাহরণ। এটা তোমরা সঙ্গে সঙ্গে লিখে নিবে, তোমরা লিখে নাও খাতাতে, যে এই ভৃগুতট পাদদেশ প্রস্রবণের একটি উদাহরণ হলো এই বিশেষ করে উত্তরাঞ্চলের সহস্রধারা প্রস্রবণটা রয়েছে। দেরাদুন নামে একটি রয়েছে, দেরাদুন তোমরা জানো যে উত্তরাঞ্চলের রাজধানী। এই পাশে দেরাদুন কথাটা লিখে নিবে, যে দেরাদুনে রয়েছে সহস্রধারা প্রস্রবণ। তারপরে আসি নতি ঢাল প্রস্রবণ। এই নতি ঢাল প্রস্রবণটা কিন্তু একটু আলাদা। একটা ভূমিরূপের দুটো ঢাল, একটু আগে বললাম যে ঢালটা বেশি খাড়া সেটা হচ্ছে ভৃগুতট, আর এই যে ঢালটা রয়েছে এই ঢালটা হচ্ছে নতি ঢাল। একটা ভূমিরূপের দুটো ঢাল থাকে, যেটা বেশি খাড়া ঢাল সেটা হচ্ছে ভৃগুতট, আর যেটা অল্প খাড়া ধীরে ধীরে নিচের দিকে নামবে সেটা হচ্ছে নতি ঢাল প্রস্রবণ। আর নতি ঢালে বিশেষ করে যে প্রস্রবণগুলো গড়ে উঠবে সেই প্রস্রবণগুলোকে বলবে নতি ঢাল প্রস্রবণ। একটি ছবিটা অঙ্কন করে দেখাচ্ছি, দেখে নাও। ধরো এই ঢালটা হচ্ছে খুবই খাড়া, আর এই ঢালটা ধীরে ধীরে নিচের দিকে নামছে, তো ভূমিটা যদি এইরকম অবস্থায় থাকে, এটা হচ্ছে ভৃগু ঢাল, এটা হচ্ছে নতি ঢাল। শিলাটা যদি নতির দিকে থাকে, ধরো এটা হচ্ছে শক্ত শিলা, এটা শক্ত শিলা, আবার এটা শক্ত শিলা, আর এটা নরম শিলা। এখানে যদি বৃষ্টির জল ঢুকবে, এটা দিয়ে ঢুকবে, জলটা ধীরে ধীরে ঢুকলে ঠিক প্রবাহটা এইদিকে হবে, যে ভূমির উপর ঢালের দিকে হবে। আবার বলছি যে ঢালটা বেশি খাড়া সেটাকে বলছে ভৃগুতট, আর যেটা ধীরে ধীরে নামবে ধীরে ধীরে হালকা ঢালু অংশ সেটাকে বলছে নতি ঢাল। এক সময় এইটা দিয়ে জলটা বাইরের দিকে বেরিয়ে আসবে, এই অংশ দিয়ে এখানে নিচের দিকে আছড়ে পড়বে। তো যদি এইরকম ধরনের প্রস্রবণগুলো থাকে সেটাকে বলবে নতি ঢাল প্রস্রবণ। এরকম করে ছবি অঙ্কন করতে হবে। একটা শিলাস্তরের বিশেষ করে একটা ভূমিরূপের যখন নতির বরাবর, শিলাস্তরের নতি বরাবর যখন প্রস্রবণগুলো সৃষ্টি হবে, তখন এই যেমন ধরনের প্রস্রবণগুলোকে বলবে নতি ঢাল প্রস্রবণ। শিলাস্তরটা পাকানো থাকবে, ঝোঁকা থাকবে। এই বিশেষ করে নতি ঢাল প্রস্রবণগুলোর উদাহরণ হচ্ছে এই লুপুংগটু প্রস্রবণ, যেটা ঝাড়খণ্ডে রয়েছে। এখানে কিন্তু উদাহরণে লিখবে যে সমস্ত, এই সংজ্ঞাটা ঠিক এইরকম ভাবে লিখবে যে বিশেষ করে যে সমস্ত প্রস্রবণগুলো প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলায়, প্রবেশ্য নিচের দিকে রয়েছে প্রবেশ্য, আর উপরের দিকে রয়েছে নিচের দিকে অপ্রবেশ্য শিলা, আর উপরের দিকে রয়েছে প্রবেশ্য শিলা।
এখানে অপ্রবেশ্য শিলা নাও থাকতে পারে উপরের দিকে, এখানে অপ্রবেশ্য শিলা নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও পারে। ঠিক এরকম ভাবে ছবিটা অঙ্কন করতে পারে, তাও যদি স্বাভাবিকভাবে জলটা বাইরের দিকে বেরিয়ে আসবে। যদি নিচের দিকে প্রবেশ্য শিলা থাকে আর উপরের দিকে অপ্রবেশ্য শিলাস্তর, আর ঠিক নদীতে শিলাস্তর একটি নদীতে যখন নিচে প্রবেশ্য শিলা উপরের দিকে প্রবেশ্য শিলা থাকলে আবার এই নদী বরাবর যে প্রস্রবণটি সৃষ্টি হবে সে তাকে বলছে নদী ঢাল প্রস্রবণ। বিশেষ করে প্রবেশ্য শিলা ও অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগ স্থলে নদী ঢাল বরাবর যে প্রস্রবণগুলো গড়ে ওঠে, এটা হচ্ছে প্রবেশ্য শিলা আর এটা অপ্রবেশ্য শিলা। এই প্রবেশ্য শিলা আর অপ্রবেশ্য শিলার সংযোগ স্থল, এটা সংযোগ স্থল পুরোপুরি ভাবে লাইন, সংযোগ স্থলে যে সংযোগ স্থল বরাবর যে প্রস্রবণগুলো গড়ে ওঠে সেই প্রস্রবণগুলোকে বলা হয় নদী ঢাল প্রস্রবণ। এর উদাহরণটা এই যে সোনামুড়া নামে যে প্রস্রবণটা রয়েছে, এই সোনামুড়া নামে প্রস্রবণটা বিশেষ করে ওই মধ্যপ্রদেশের, এটাই কিন্তু এর উদাহরণ সোনামুড়া। লিখে নিবে এগুলো, কিন্তু প্রত্যেকটাই লিখে নিবে সংজ্ঞা সহ উদাহরণ। প্রশ্নটার সংজ্ঞাটা খুব ছোট করে লিখবে। প্রবেশ্য শিলা আর অপ্রবেশ্য শিলা স্তরের সংযোগ স্থলে নদী ঢাল বরাবর যে প্রস্রবণগুলো গড়ে ওঠে তাকে বলছে নদী ঢাল প্রস্রবণ। যেমন মধ্যপ্রদেশের সোনামুড়া প্রস্রবণ থেকে সোন নদীটার উৎপত্তি হয়েছে। এবারে আসি চ্যুতি দারণ প্রস্রবণ। চ্যুতি দারণ প্রস্রবণ আসলে ক্লাস 11-এ তোমরা চ্যুতি সম্পর্কে পড়েছো। যখন শিলাস্তর মাঝ বরাবর একটা ফাটল হয়, একটি ফাটল একটি অংশ অপর অংশ থেকে ধীরে ধীরে নিচের দিকে বিচ্যুত হয়ে যায়, এমন ধরনের মানে বিচ্যুতিকে বলা হয় চ্যুতি বা দারণ মানে ফাটল। ধরো এইরকম ধরনের একটা ভূমিরূপ রয়েছে, এরকম ধরনের ধরো একটা অপ্রবেশ্য শিলা রয়েছে, আবার একটা প্রবেশ্য শিলা রয়েছে, ধরো আবার এখানে একটা অপ্রবেশ্য শিলা রয়েছে। এরকম ভাবে এর একটি ভূমিরূপ। ধরো যে এইরকম অবস্থায় এখানে একটি ক্র্যাক হয়েছে বা চ্যুতি হয়েছে বা দারণ হয়েছে, এই যে অংশটি নিচের দিকে বসে গেছে, তখন কিরকম সিচুয়েশন হবে? এই অংশটা চলে এসে এখানে, এই অংশটা চলে এসে এখানে, তাহলে এই অংশটা কোথায়? এই অংশটা কোথায় আসবে? এখানে আসবে, এখানে চলে আসবে। তখন ভূমিরূপটা এরকম থাকবে, ভূমিটা তখন এরকম থাকবে। এখানে দেখো যখনই বৃষ্টিপাত হবে এটা দিয়ে জলটা প্রবেশ করবে, এটা দিয়ে জল প্রবেশ করবে। যখন জল প্রবেশ করবে জলটা ঠিক এইভাবে এটা দিয়ে নিচের দিকে বয়ে চলবে। এটা কি? এটা হচ্ছে অ্যাকুইফার বা প্রবেশ্য শিলা, যেটা দিয়ে জল ধরতে পারে। দেখো এখানে যেটা চ্যুতি হয়েছে, এই শিলাটা এখানে ছিল, এই শিলাটা এখানে ছিল, এই শিলাটা এখানে ছিল, তাহলে কি উপর থেকে নিচের দিকে বিচ্যুত হয়ে গেছে। এটা হচ্ছে চ্যুতি রেখা, এটা হচ্ছে চ্যুতি রেখা। এই চ্যুতি রেখা বরাবরই এই যে এখানে বিশেষ করে ভূমিরূপটা উন্মুক্ত হয়েছে, এখানে একটি প্রস্রবণ সৃষ্টি হবে, জলটা স্বাভাবিকভাবে এটা দিয়ে বাইরের দিকে বেরিয়ে এটা দিয়ে চলবে ভূমিরূপের উপর দিয়ে। এটা যদি একটু নিচু থাকে তাহলে জলটা নিচের দিকে এটা দিয়ে আছড়ে পড়বে, এখানে নিচের দিকে আছড়ে পড়বে। এইরকম ধরনের প্রস্রবণ গুলোকে বলা হচ্ছে যে চ্যুতি ও দারণ প্রস্রবণ। সরি, এই নতি ঢাল প্রস্রবণটা, এই লুপুং গোটু প্রস্রবণটা হচ্ছে নতি ঢাল প্রস্রবণ। তোমরা হয়তো ভুল টুল করে থাকলে ঠিক করে নেবে। আর বিশেষ করে এই সোনামুনাটাই হচ্ছে এই চ্যুতি আর দারণ প্রস্রবণ। চ্যুতি দারণ প্রস্রবণ আর নতি ঢালটা হচ্ছে লুপুং গোটু। এই লুপুং গোটু প্রস্রবণটা হচ্ছে চ্যুতি, এই নতি ঢাল প্রস্রবণ। লুপুং গোটুটা
নতি ঢাল প্রস্রবণ। আর বিশেষ করে এই চ্যুতি আর দারুণ প্রস্রবণ হচ্ছে সোনামুড়া। এই সোনামুড়াটা হচ্ছে চ্যুতি ও দারুণ প্রস্রবণ। চ্যুতি ও দারুণ প্রস্রবণ। তারপরে আসি ডাইক প্রস্রবণে। ডাইক কি? ডাইক হচ্ছে, ধরো এটা হচ্ছে একটি পৃথিবীর অভ্যন্তর ভাগ, ভেতরের দিক থেকে ম্যাগমা এর উলম্ব ভাবে যদি বাইরের দিকে বেরিয়ে শক্ত হয়ে থাকে শিলার মধ্যে, এগুলো হচ্ছে শিলাস্তর, এটা শক্ত শিলা, আবার এটা হচ্ছে নরম শিলা, বিভিন্ন শিলা। এইভাবে উলম্ব ভাবে যখন একটি ভূমিরূপ থাকবে, একটি শিলা থাকবে, তখন এইরকম ধরনের গোঁজ আকৃতির ভূখণ্ডগুলোকে শক্ত শিলা দ্বারা গঠিত অংশকে বলছে ডাইক। এই ডাইক প্রস্রবণগুলো কি করে গড়ে ওঠে একটু দেখো। ধরো এইরকম ধরনের একটি ভূমিরূপ রয়েছে, আর এইখানে রয়েছে একটি ডাইক, এটা হচ্ছে একটা ডাইক, উলম্ব ভাবে উত্থিত। আর ধরো এইভাবে একটি রয়েছে অপ্রবেশ্য শিলা, আর এইখানে রয়েছে একটি প্রবেশ্য শিলা, প্রবেশ্য শিলা যেটাতে জল ঢুকতে পারবে। সেই উপরের দিকে হয়তো একটা অন্য রকমের শিলা থাকতে পারে, উপরের দিকে একটা অন্য রকমের শিলা, সে প্রবেশ্য হতে পারে, অপ্রবেশ্য হতে পারে, যাই হোক না কেন। নিচের দিকে থাকবে অপ্রবেশ্য শিলা, আর এখানে থাকবে প্রবেশ্য শিলা। বৃষ্টিপাতের জল যখন প্রবেশ করবে তখন এই ডাইক বরাবর এসে জলটা নিচের দিকে যেতে পারবে না। কিন্তু যখন এই ডাইকের মাথা, যখন এই লেভেল জলটা থাকবে এইটুকু অংশে, তখন কিন্তু জলটা বেরোবে না। যখনই এই ডাইকের মাথা বরাবরের উপরে চলে যাবে ওয়াটার লেভেল বা জলের লেভেলটা, তখন এই ডাইকের মাথা দিয়ে একটা প্রস্রবণের সৃষ্টি হবে। ডাইকের মাথা বরাবর এইরকম ধরনের প্রস্রবণগুলোকে বলা হয় ডাইক প্রস্রবণ। তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবে? ঠিক এরকম করেই লিখবে যে ভূমিরূপের উলম্বভাবে ডাইক অবস্থান করলে নিচের দিকে অপ্রবেশ্য শিলা, তার উপরে প্রবেশ্য শিলা থাকলে সেই প্রবেশ্য শিলা এই ডাইকের মুখ বরাবর যে প্রস্রবণ সৃষ্টি করে, সেই প্রস্রবণগুলোকে বলা হয় ডাইক প্রস্রবণ। এভাবে বলতে পারো যে নিচে অপ্রবেশ্য শিলা অবস্থান করলে, আর বিশেষ করে সেই অপ্রবেশ্য শিলার উপরের দিকে প্রবেশ্য শিলা অবস্থান করলে সেই শিলা ডাইক বরাবর ভেদ করে বাইরের দিকে বেরিয়ে আসে। ভূপৃষ্ঠে এভাবে বলতে পারে যে ভূপৃষ্ঠের কোনো একটি অংশে যখন কোনো অংশে প্রবেশ্য শিলা ভেদ করে, এই প্রবেশ্য শিলা ভেদ করে যখন, ধরো এখানে একটা প্রবেশ্য শিলা ছিল, এই প্রবেশ্য শিলা ভেদ করে একটা ডাইক উপরের দিকে উঠেছে, ডাইকটা উপরের দিকে উঠেছে, ম্যাগমা বিশেষ করে বাইরের দিকে বেরিয়ে ডাইকে পরিণত হয়েছে। আর এইরকম ডাইকের পাশ থেকে তো বিশেষ করে ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগ দিয়ে প্রবেশ্য শিলা ভেদ করে যে ডাইক উপরের দিকে উত্থিত হলে ডাইকের পাশ থেকে বিশেষ করে যে প্রস্রবণটির সৃষ্টি হয় তাকে বলা হয় ডাইক প্রস্রবণ। আবার বলছি যে প্রবেশ্য শিলা আর অপ্রবেশ্য শিলা, বিশেষ করে দুটোই বলতে পারো যে প্রবেশ্য শিলা ভেদ করে, আবার বলছি প্রবেশ্য শিলা ভেদ করে অভ্যন্তর ভাগ থেকে ম্যাগমা উত্থিত হয়ে ডাইক সৃষ্টি হলে এর ডাইকের পাশ দিয়ে যে প্রস্রবণ সৃষ্টি হয় সেই প্রস্রবণগুলিকে বলা হয় ডাইক প্রস্রবণ। এবারে আসি ভোকলুসিয়ান প্রস্রবণ। তোমরা চুনা পাথরের গুহার কথা শুনেছ, তাহলে এরকম একটা পাহাড় রয়েছে, একটা ভূমিরূপ, এর ভিতরের দিকে গুহা রয়েছে। গুহা ছোটতে ক্লাসগুলোতে পড়েছ। ভেতরের দিকে বৃষ্টির জল যখন জল চুইয়ে ভেতরের দিকে বিভিন্ন ধরনের ভূমি গঠিত হয়, যেরকম স্টালাকটাইট, স্টালাগমাইট, এগুলো। এর ভিতর দিয়ে একটা নদী বা একটা জলধারা ঠিক বাইরের দিকে নিচে দিয়ে বেরিয়ে আসবে। এটা দিয়ে এর ভিতরে ফাঁকা স্থান থাকবে,
এই বাইরের দিকে, এই যে অংশ দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে, এইরকম ধরনের প্রস্রবণগুলোকে বলবে ভোকলুসান বা ভোকলুসিয়ান, ভোকলুসান বা ভোকলুসিয়ান প্রস্রবণ। বিশেষ করে চুনাপাথর গঠিত অঞ্চলে, আবার বলছি, বিশেষ করে চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজল ভূগর্ভ দিয়ে, এটা ভূগর্ভ, বিশেষ ভৌমজল ভূগর্ভ দিয়ে প্রবেশ করার ফলে কোনো একটি অংশ দিয়ে, ভূমিরূপের কোনো একটি অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে, এই বাইরে বেরিয়ে আসা এই ধরনের প্রস্রবণগুলোকে বলছে ভোকলুসিয়ান প্রস্রবণ। আর বলছে চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজল ভূগর্ভ দিয়ে প্রবেশ করলে এই ভূগর্ভের কোনো একটি ফাটল দিয়ে, ভূমির কোনো একটি ফাটল দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলে এই বেরিয়ে আসাকেই বলছে ভোকলুসান বা ভোকলুসিয়ান প্রস্রবণ। ফ্রান্সের একটি দেশের নাম শুনেছ, ফ্রান্সের একটি রোন নদী রয়েছে, এই ফ্রান্সের রোন নদীর উপত্যকায় কিন্তু এই ভোকলুসিয়ান নামে একটা দেখা যায়, ভোকলুসিয়ান নামে একটা সেখান থেকে এসে ফন্টেন দ্য ভোলকুস, ফন্টেন দ্য ভোকলুস ফন্টেন দ্য ভোকলুস নামে একটি প্রস্রবণের নাম থেকেই ভোকলুসিয়ান প্রস্রবণের উৎপত্তি হয়েছে, এর নামে নামকরণ করা হয়েছে। আবার বলছে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় একটি প্রস্রবণ রয়েছে, তার নাম ফন্টেন দ্য ভোকলুস, সেখান থেকেই ভোকলুসিয়ান প্রস্রবণ কথাটি এসেছে। তো এখান থেকে 1 মার্কের পরীক্ষাতে পড়ে যে ভোকলুসিয়ান প্রস্রবণ কোথায় গড়ে ওঠে? চুনাপাথর গঠিত অঞ্চলে, চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চলে। এরকম একটা 1 মার্কের প্রশ্ন লিখে নাও যে এই ফন্টেন দ্য ভোকলুস বিশেষ করে কোন ধরনের প্রস্রবণ? ভোকলুসিয়ান প্রস্রবণ কোথায় গড়ে উঠেছে? ফ্রান্সের রোন নদীর উপত্যকাতে। এবারে আসি আর্টেজীয় প্রস্রবণ। তোমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছে যে আর্টেজীয় কূপ কি। এই আর্টেজীয় কূপটাই হচ্ছে আর্টেজীয় প্রস্রবণ। আবার দেখে নাও একটি অধভঙ্গ, এরকম করে যদি একটা অধভঙ্গ ভূমিরূপ থাকে, অধভঙ্গ, এটা অধভঙ্গ, এটা ঊর্ধ্বভঙ্গ। ধরো উপরের অংশে রয়েছে প্রবেশ্য শিলা, আবার এখানে রয়েছে এই উপরের দিকে অংশে রয়েছে অপ্রবেশ্য শিলা, এখানে রয়েছে প্রবেশ্য শিলা রয়েছে, আর তার নিচে রয়েছে আবার অপ্রবেশ্য শিলা। এটাকে কি বলা হয়? এটা বলে আবদ্ধ অ্যাকুইফার। এই অ্যাকুইফারটাকে বলা হয়, এটা দিয়ে জল ঢুকবে, বৃষ্টিপাত হলে বৃষ্টিপাতের জল এই অংশগুলি দিয়ে ঢুকে ভেতরের দিকে, জল চাপ বাড়বে দুই দিক থেকে। জলের উচ্চতা যখনই এই লেভেল পার হবে তখনই কি হবে? ধরো জলের উচ্চতা এই লেভেল বরাবর পর্যন্ত চলে এসছে, এই লেভেল বরাবর পর্যন্ত জল আছে, এই যে জল, এই জলটা তখন এই শিলার উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করবে। চাপ সৃষ্টি করলেই বিশেষ করে এই শিলাতে প্রচন্ড যদি একটা ফাটল হয়ে যায় বা যদি পাইপ ঢোকানো যায়, তাহলে জলটা এমনিতেই স্বাভাবিকভাবে বাইরের দিকে ফোয়ারার মতো কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে। এই ধরনের কূপগুলি কি বলছে? আর্টেজীয় কূপ। তবে কিভাবে লিখবে? যে একটি অধভঙ্গ শিলাস্তরে, আবার বলছি একটি অধভঙ্গ শিলাস্তরের এটি আবদ্ধ অ্যাকুইফারের দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে সেখানে ভৌমজলের চাপে যদি কোনো ফাটল বা ফুটো করা যায়, তাহলে জলটা স্বাভাবিকভাবেই বাইরের দিকে বেরিয়ে আসবে। এই ধরনের প্রস্রবণগুলোকে বলছে আর্টেজীয় প্রস্রবণ। এইগুলো প্রথম ফ্রান্সের আর্তোয়া অঞ্চলে, ফ্রান্সের আর্তোয়া প্রদেশ, আর্তোয়া নামে একটি প্রদেশ রয়েছে, ফ্রান্সের একটি আর্তোয়া নামে প্রদেশ রয়েছে। এই প্রদেশে এই ধরনের প্রস্রবণগুলো প্রথম দেখা গিয়েছিল, এই জন্য নাম হয়েছে আর্টেজীয় কূপ বা আর্টেজীয় প্রস্রবণ। আর্টেজীয় প্রস্রবণ কোথায় দেখা গেছিল? প্রথমে ফ্রান্সের আর্তোয়া অঞ্চলে। লিখে নেবে, ফ্রান্সের আর্তোয়া প্রদেশে প্রথম এই ধরনের কূপগুলো
দেখা গেছে বা খনন করা গেছে তার নাম অনুসারে হয়েছে আর্টেজীয় প্রস্রবণ অথবা আর্টেজীয় কূপ। আমাদের ভারতবর্ষের গুজরাটের যে মধ্য রাজ্য রয়েছে, এই গুজরাটেই বীরগাঁও, গুজরাটের বীরগাঁও নামক স্থানে, ভারতের বীরগাঁও নামক স্থানে এই আর্টেজীয় প্রস্রবণ দেখা যায়, আর্টেজীয় প্রস্রবণ দেখা যায়। যাই হোক, এই সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকটাই এক একটা করে 1 মার্কের করে লিখবে, আর উদাহরণ সহযোগী তোমাদের উদাহরণ আমি প্রত্যেকটাই বলে দিয়েছি। এই ডায়েক ছাড়া, ডায়েকের সেরকম ধরনের প্রশ্রবণ আমি কখনো দেখিনি। সিম্পল ভাবে ডায়েকের মতো করেই লিখবে যেভাবে বলেছি, ঠিক অনেক উদাহরণ হয়তো তার কোথাও যদি পেয়ে থাকো তাহলে হয়তো লিখলে ভালো, যদি পেয়ে থাকো তাহলে আমাকে জানাবে। আর এই প্রশ্নটাকে খাতাতে সুন্দর করে 1 মার্কের মতো করে লিখো, আর পাশে ছোট করে ছবি দিবে। আসলে 1 মার্কের মতো করে যখন লিখবে তখন যদি 5 মার্কের পরে পরীক্ষাতে, তাহলে ওই 1 মার্কেরগুলোকে জোড়ালেই তখন 5 মার্কের হয়ে যাবে। আর 5 মার্কের একদম বরাবর পড়তে গিয়ে কিন্তু মাথা ব্যথা হয় তোমাদের, হওয়াটাও স্বাভাবিক এতগুলো মনে রাখা, কিন্তু যদি 1 মার্কের মতো করে পড়ো তাহলে ঠিক মনে থাকবে, আর 1 মার্কের মতোগুলোকে 5 মার্কের পরে বানাতে পারবে। যাই হোক, আজকের মতো শেষ করছি, ভালো থাকো।